আমি গোপালগঞ্জে আসলাম। মামলা চলছিল। সরকারি কর্মচারীরা সাক্ষী। সকলেই প্রায় বদলি হয়ে গেছে। আসতে হয় দূর দূর থেকে। একজন একবার আসেন। আমি জেল থেকে যাই, আর সরকারি উকিল ও কোর্ট ইন্সপেক্টর ফরিদপুর থেকে আসেন। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে। বললাম কিছু ডিম কিনে দিতে, কারণ না খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে পড়েছে। 1 মাসে শরীর আমার একদম ভেঙে গিয়েছে। চোখের অবস্থা খারাপ, পেটের অবস্থা খারাপ হয়ে পড়েছে, বুকে ব্যথা অনুভব করতে শুরু করেছি। রেনু আমাকে সাবধান করল এবং বলল, ভুলে যেও না, তুমি হার্টের অসুখে ভুগেছিলে এবং চক্ষু অপারেশন হয়েছিল। ওকে বোঝাতে চেষ্টা করলাম, আর কি করা যায়। হাঁচু আমাকে মোটেই ছাড়তে চায় না। আজকাল বিদায় নেওয়ার সময় কাঁদতে শুরু করে। কামালও আমার কাছে এখন আসে। হাঁচু আব্বা বলে দেখে। কামালও আব্বা বলতে শুরু করেছে। গোপালগঞ্জ থানা এলাকার মধ্যে থাকতে পারি বলে কয়েক ঘন্টা ওদের সাথে থাকতে সুযোগ পেতাম। কিছুদিন পরে 2 জন সাথী পেলাম। নুরুন্নবী নামে একজন রাজনৈতিক বন্দী রাজশাহী থেকে এসেছে কোর্টে হাজিরা দিতে, কারণ তার বিরুদ্ধে একটা মামলা আছে খুলনা কোর্টে। রাজশাহীতে যখন রাজবন্দীদের উপর গুলি করে তখন সে ওখানেই ছিল। গুলির আঘাতে তার একটা পা ভীষণভাবে জখম হয়। ডাক্তার সাহেবরা পাটা কেটে ফেলে দেয়। তাকে এখন 1 পায়ে হাঁটতে হয়। অল্প বয়স, সুন্দর চেহারা, জীবনটা নষ্ট করে দিয়েছে, কিন্তু মুক্তি দেয় নাই। তার বাড়ি বর্ধমান। কিছুদিন পরে ঢাকা জেল থেকে কৃষক নেতা বিষ্ণু চ্যাটার্জি এলেন, পায়ে ডান্ডা বেড়ি দেওয়া অবস্থায়। তার সাজা হয়েছে একটা মামলায়। এখন একজন সাধারণ কয়েদি। আর একটা মামলা খুলনা কোর্টে আছে, তার বিচার শুরু হবে। সদা হাসি খুশি মুখ, কোনো দুঃখ নাই বলে মনে হলো। একদিন বললেন, দুঃখ তো আর কিছু নয়, এরা আমাকে ডাকাতি মামলার আসামি করল। বিষ্ণুবাবুকে ডিভিশন দেয় নাই, তাই কয়েদিদের কাপড় তাকে পরে থাকতে ও কয়েদিদের খানা খেতে হয়। নুরুন্নবী সকল সময়ই মুখটা কালো করে থাকত। জীবনের তরে খোঁড়া হয়ে গিয়েছে, এই তার দুঃখ। তার কাছ থেকে রাজশাহী জেলের অত্যাচারের করুণ কাহিনী শুনলাম। দেশ স্বাধীন হওয়ার পরেও একজন ইংরেজ কর্মচারী কি নির্দয়ভাবে গুলি চালাতে হুকুম দিয়েছিল, এবং তাতে 7 জন স্বাধীনতা সংগ্রামী রাজনৈতিক বন্দী সকলে মৃত্যুবরণ করেছেন। আর যারা বেঁচে আছে তাদের অবস্থাও শোচনীয়, কারণ এমনভাবে তাদের মারপিট করেছে যে জীবনে কিছুই করবার উপায় নাই। প্রায় 3 মাস হয়েছে খুলনা জেলে এসেছি। নিরাপত্তা আইনের বন্দীরা 6 মাস পর পর সরকার থেকে একটা নতুন হুকুম পেত। আমার বোধহয় 18 মাস হয়ে গেছে। 6 মাসের ডিটেনশন অর্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন অর্ডার এসে খুলনা জেলে পৌঁছায় নাই। জেল কর্তৃপক্ষ আমাকে কোন হুকুমের উপর ভিত্তি করে জেলে রাখবেন। আমি বললাম, অর্ডার যখন আসে নাই আমাকে ছেড়ে দেন। যদি আমাকে বন্দি রাখেন তবে আমি বেআইনিভাবে আটক রাখার জন্য মামলা দায়ের করে দিব। জেল কর্তৃপক্ষ খুলনার ম্যাজিস্ট্রেট ও এসপির সাথে আলাপ করলেন। তারা জানালেন তাদের কাছেও কোনো অর্ডার নাই যে আমাকে জেলে বন্দি করে রাখতে বলতে পারেন। তবে আমার উপরে একটা প্রোডাকশন ওয়ারেন্ট ছিল গোপালগঞ্জ মামলার। কাস্টডি ওয়ারেন্ট নাই যে জেলে রাখবে। অনেক পরামর্শ করে তারা ঠিক করলেন আমাকে গোপালগঞ্জ কোর্টে পাঠিয়ে দিবে এবং রেডিওগ্রাম করবে থানায়। এর মধ্যে ঢাকা থেকে অর্ডার গোপালগঞ্জে পৌঁছাতে পারবে। আমাকে জাহাজে পুলিশ পাহারায় গোপালগঞ্জ পাঠিয়ে দিল। বিরাট শোভাযাত্রা করলো জনগণ আমাকে নিয়ে। বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছি, রাতে বাড়িতে পৌঁছাবো। আমার গোপালগঞ্জ বাড়িতে বসে আছি। নৌকা ভাড়া করতে গিয়েছে। যখন নৌকা এসে গেছে আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করব ঠিক করেছি। এমন সময় পুলিশ ইন্সপেক্টর ও গোয়েন্দা কর্মচারী আমার কাছে এসে বলল, একটা কথা আছে। কোনো পুলিশ তারা আনে নাই। আমার কাছে তখনও 100 মতো লোক ছিল। আমি উঠে একটু আলাদা হয়ে ওদের কাছে যাই। তারা আমাকে একটা কাগজ দিল। রেডিওগ্রামে অর্ডার এসেছে আমাকে আবার গ্রেপ্তার করতে নিরাপত্তা আইনে। আমি বললাম, ঠিক আছে চলুন।
কর্মচারীরা ভদ্রতা করে বলল, আমাদের সাথে আসতে হবে না, আপনি থানায় চলে গেলেই চলবে, কারণ আমাকে নিয়ে রওনা হলে একটা গোলমাল হতে পারত। আমি সকলকে ডেকে বললাম, আপনারা হইচই করবেন না। আমি মুক্তি পেলাম না, আবার হুকুম এসেছে আমাকে গ্রেপ্তার করতে। আমাকে থানায় যেতে হবে, এদের কোনো দোষ নাই। আমি নিজে হুকুম দেখেছি। নৌকা বিদায় করে দিতে বললাম। বাক্সে কাপড় চোপড়, বই খাতা বাঁধা ছিল, সেগুলি থানায় পৌঁছে দিতে বললাম। কয়েকজন কর্মী কেঁদে দিল, আর কয়েকজন চিৎকার করে উঠল, না, যেতে দেব না, তারা কেড়ে নিয়ে যাক। আমি ওদের বুঝিয়ে বললাম, তারা বুঝতে পারল। গোয়েন্দা বিভাগের অফিসার সাহেব খুবই ভদ্রলোক ছিলেন। তাকে আমি বললাম, আপনি আমার সাথে চলুন, তা না হলে ভালো দেখায় না, কোনো গোলমাল হবে না। বাড়িতে আবার লোক পাঠালাম। রাতেই লোক রওনা হয়ে গেল। আগামীকালই বোধ হয় আমাকে অন্য কোনো জেলে নিয়ে যাবে। নিষেধ করে দিয়েছিলাম কেউ যেন না আসে, আমাকে পাবে না। রাতে আবার থানায় রইলাম। থানার কর্মচারীরাও দুঃখ পেয়েছিল। 17-18 মাস পরে ছেড়ে দিয়েও আবার গ্রেপ্তার করার কি কারণ থাকতে পারে? পরের দিন লোক ফিরে এসে বলল, রাতভর সকলে জেগেছিল বাড়িতে, আমি যে কোনো সময় পৌঁছাতে পারি ভেবে। মা অনেক কেঁদেছিল, খবর পেলাম। আমার মনটাও খারাপ হলো। আমার মা, আব্বা ও ভাই বোন এবং ছেলে মেয়েদের এ দুঃখ না দিলেই পারত। আমি তো সরকারের কাছে বন্ড দেই নাই, আমাকে মুক্তি দিল কেন? হুকুমনামা সময় মতো আসে নাই কেন? আমার তো কোনো দোষ ছিল না। এই ব্যবহার আমার সাথে না করলেই পারত। অনেক রাত পর্যন্ত লোকজন থানায় রইল, আমিও বসে রইলাম। ভাবলাম, অনেকদিন থাকতে হবে কারাগারে। 2 দিন গোপালগঞ্জ থানায় আমাকে থাকতে হলো। ঢাকা থেকে খবর আসে নাই আমাকে কোন জেলে নিবে। আমার শরীর খুবই খারাপ হয়ে পড়েছিল খুলনা জেলে থাকার সময়। এ ঘটনার পরে আরও একটু খারাপ হলো। 2 দিন পরে খবর এলো আমাকে ফরিদপুর জেলে নিয়ে যেতে। আমি ফরিদপুর জেলে ফিরে এলাম। এবার আমাকে রাখা হলো রাজবন্দীদের ওয়ার্ডে। এই ওয়ার্ডে 2টা কামরা। এক কামরায় 5 জন ছিল, আরেক কামরায় গোপালগঞ্জের বাবু চন্দ্র ঘোষ, মাদারীপুরের বাবু ফণী মজুমদার ও আমি। এই 2 জনকে আমি পূর্ব থেকেই জানতাম। ফণী মজুমদার পূর্বে ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। ইংরেজ আমলে 8-9 বছর জেল খেটেছেন। দেশ স্বাধীন হবার পরেও রেহাই পান নাই, বিবাহ করেন নাই। তার বাবা আছেন পাকিস্তানে, পেনশন পান। ফণীবাবু দেশ ছাড়তে রাজি হন নাই বলে তিনিও দেশ ছাড়েন নাই। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে তাকে ভালোবাসত। কেউ কোনো বিপদে পড়লে ফণী মজুমদার হাজির হতেন। কারো বাড়িতে কেউ অসুস্থ হলে ফণী মজুমদারকে পাওয়া যেত। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সরকার যাদের কমিউনিস্ট ভাবতেন তারা আছে এক কামরায়। আমরা 3 জনই কমিউনিস্ট নই, তাই আমরা আছি অন্য কামরায়। চন্দ্র ঘোষ ছিলেন একজন সমাজকর্মী, জীবনে রাজনীতি করেন নাই। মহাত্মা গান্ধীর মতো একখানা কাপড় পরতেন, একখানা কাপড় গায়ে দিতেন। শীতের সময়ও তার কোনো ব্যতিক্রম হতো না। জুতা পরতেন না, খড়ম পায়ে দিতেন। গোপালগঞ্জ মহকুমায় তিনি অনেক স্কুল করেছেন। কাশিয়ানী থানার রামদিয়া গ্রামে একটা ডিগ্রি কলেজ করেছেন। অনেক খাল কেটেছেন, রাস্তা করেছেন। এ সমস্ত কাজই তিনি করতেন। পাকিস্তান হওয়ার পরে একজন সরকারি কর্মচারী অতি উৎসাহ দেখাবার জন্য সরকারকে মিথ্যা খবর দিয়ে তাকে গ্রেপ্তার করায় এবং তার শাস্তি হয়। শহীদ সোহরাওয়ার্দী সাহেব গোপালগঞ্জে এসে 1948 সালে সেই কর্মচারীকে বলেছিলেন, চন্দ্র ঘোষের মতো মানুষকে গ্রেপ্তার করে ও মিথ্যা মামলা দিয়ে পাকিস্তানের বদনামি করা হচ্ছে। চন্দ্র ঘোষ শাস্তি ভোগ করে আবার নিরাপত্তাবন্দী হয়েছেন। আমি গোপালগঞ্জের লোক, আমি সব খবরই রাখতাম। মুসলিম লীগ ও পাকিস্তানের আন্দোলন আমি বেশি করেছি এই সমস্ত এলাকায়। দেশের মুসলমান, হিন্দু সকলেই ভালোবাসত চন্দ্র ঘোষকে। তার অনেক মুসলমান ভক্তও ছিল। তফসিলি সম্প্রদায়ের হিন্দুরাই তার বেশি ভক্ত ছিল। গোপালগঞ্জের কিছু সংখ্যক তফসিলি সম্প্রদায়ের হিন্দু পাকিস্তান আন্দোলন সমর্থন করেছিলেন। গোপালগঞ্জের কিছু সংখ্যক তফসিলি সম্প্রদায়ের হিন্দু পাকিস্তান আন্দোলন সমর্থন করেছিল। এমনকি কিছু সংখ্যক নমশূদ্র হিন্দু কর্মী আমাদের সাথে সিলেটে গণভোটে কাজ করেছিল। চন্দ্র ঘোষ একটা মেয়েদের হাই স্কুলও করেছিলেন।
আমিও অনেক সরকারি কর্মচারীকে বলেছিলাম এ ভদ্রলোককে অত্যাচার না করতে, কারণ তিনি কোনোদিন রাজনীতি করেন নাই। সমাজের অনেক কাজ হবে তার মতো নিঃস্বার্থ ত্যাগী সমাজসেবক দিয়ে। দেশ স্বাধীন হয়েছে, এদের ব্যবহার করা দরকার। কে কার কথা শোনে? সরকারকে খবর দেয়া হয়েছিল হিন্দুরা আইন মানছে না, হিন্দুস্তানের পতাকা তুলেছে। চন্দ্র ঘোষ এদের নেতা। শীঘ্রই আরও আর্মড পুলিশ পাঠাও। আরও কত কি খোদা জানে, কিন্তু আমি জানি সম্পূর্ণ মিথ্যা কথা। গোপালগঞ্জে মুসলমানদেরও শক্তি কম ছিল না। সেরকম হলে মুসলমানরা নিশ্চয়ই বাধা দিত। যদি এ সমস্ত অন্যায় করত, সাম্প্রদায়িক দাঙ্গাও বেঁধে যেত। তেমন কোনো কিছুই হয় নাই। চন্দ্র ঘোষের গ্রেপ্তারে হিন্দুরা ভয় পেয়েছিল। বর্ণ হিন্দুরা পশ্চিমবঙ্গের দিকে রওনা করতে শুরু করেছে। যা সামান্য কিছু আছে তাও যাবার জন্য প্রস্তুত। তাকে গ্রেপ্তারের একমাত্র কারণ ছিল সরকারকে দেখানো, দেখো আমি কিভাবে রাষ্ট্রদ্রোহী কাজ দমন করলাম, পাকিস্তানকে রক্ষা করলাম, ইত্যাদি ইত্যাদি। আমি ফরিদপুর জেলে আসলাম স্বাস্থ্য খারাপ নিয়ে। এসেই আমার ভীষণ জ্বর, মাথার যন্ত্রণা, বুকে ব্যথা অনুভব করতে লাগলাম। চিকিৎসা ত্রুটি করছেন না জেল কর্তৃপক্ষ, তবুও কয়েকদিন খুব ভুগলাম। রাতভর চন্দ্রবাবু আমার মাথার কাছে বসে পানি ঢেলেছেন। যখনই আমার হুঁশ হয়েছে দেখি চন্দ্রবাবু বসে আছেন। ফণিবাবু অনেক রাত পর্যন্ত জেগে থাকতেন আমার জন্য। 3 দিনের মধ্যে আমি চন্দ্রবাবুকে বিছানায় শুতে দেখি নাই। আমার মাথা টিপে দিয়েছেন, কখনো পানি ঢালছেন, কখনো ওষুধ খাওয়াচ্ছেন, কখনো পথ্য খেতে অনুরোধ করছেন। না খেতে চাইলে ধমক দিয়ে খাওয়াতেন। আমি অনুরোধ করতাম এত কষ্ট না করতে। তিনি বলতেন, জীবনভরই তো এই কাজ করে এসেছি, এখন বুড়াকালে কষ্ট হয় না। ডাক্তার সাহেব আমাকে হাসপাতালে নিতে চেয়েছিলেন, কিন্তু চন্দ্রবাবু ও ফণিবাবু দেন নাই, কারণ সেখানে কে দেখবে। অন্যান্য রাজনৈতিক বন্দীরাও আমার জন্য অনেক কষ্ট করেছেন। কয়েকদিন পরেই আমি আরোগ্য লাভ করলাম, কিন্তু খুব দুর্বল হয়ে পড়েছিলাম বলে গোপালগঞ্জে মামলার দিনে যেতে পারি নাই। বাড়ির সকলে এসে ফিরে গিয়েছিল। বাড়ি থেকে নৌকায় আসতে হয় ও গোপালগঞ্জে থাকতে হয়। নানা অসুবিধা। আমি গোপালগঞ্জ না যাওয়ায় আব্বা খুব চিন্তিত হয়ে পরে টেলিগ্রাম করেছিলেন। এদিকে জ্বর থেকে মুক্তি পেলেও হাড় দুর্বল হয়ে পড়েছে, চোখের অসুখ বেড়েছে, পেটে একটা বেদনা অনুভব করতাম। এইভাবে আরও 1 মাস কেটে গেল। গোপালগঞ্জে মামলার তারিখে আবার সেই পুরানা পথ দিয়ে যেতে হলো। এবার যেন সিন্ধিয়া ঘাট ডাকবাংলোকে আমার আরও ভালো লাগলো। অনেকদিন পরে রাতে ঘরের বাইরে আছি, কত কথাই না মনে পড়ল। 1945 সালে এই জায়গাটায় সোহরাওয়ার্দী সাহেবকে নিয়ে 1 রাত কাটিয়েছিলাম। আমার বন্ধু ও সহকর্মী মোল্লা জালালউদ্দিন আমার সাথে ছিল। এখান থেকেই পরের দিন নৌকায় তাকে গোপালগঞ্জ নিয়ে যায়। ফরিদপুরের জালাল ও হামিদ আমার সাথে পাকিস্তানের আন্দোলনে কাজ করেছে। সন্ধ্যার পরে অনেক লোক আমাকে দেখতে আসলো। এটা একটা ছোট্ট বন্দর। কয়েকজন ছোটখাটো সরকারি কর্মচারী এখানে থাকতেন। তারাও অনেকে আমার শরীর খারাপ শুনে দেখতে আসলেন। কিছু সময় আলাপ করার পরে একে একে সকলে বিদায় হলেন। ভয় তো কিছুটা আছে, যদি গোয়েন্দারা রিপোর্ট দেয়। এর মধ্যে একটা ঘটনাও ঘটে গেছে। মাদারীপুরের গোয়েন্দা বিভাগের এক কর্মচারী রিপোর্ট দিয়েছে যে আমি যখন মাদারীপুরে জাহাজে ছিলাম তখন লোক দেখা করেছে আমার সাথে। তাই যারা আমাকে পাহারা দিয়ে নিয়ে আসতো তারা এখন ভয় পেয়ে গেছে। তারা আমাকে অনুরোধ করেছে যাতে আমি বাইরের লোকের সাথে বেশি আলাপ না করি। আলাপ তো করব না সত্য, কিন্তু যারা আমাকে দেখতে আসে তাদের বাধা দেই কেমন করে? আলাপ তো শুধু এইটুকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনারা কেমন আছেন? তারা ভুলে গেছেন এটা আমার জেলা, এখানে আমার আত্মীয় স্বজন অনেক। রাজনীতি করেছি এ জেলায়। আমি প্রায় সকল থানায়ই পাকিস্তানের জন্য সভা করেছি। অনেকে আমাকে জানে। অন্ততপক্ষে 20-30 জন আর্ম পুলিশ দিয়ে আমাকে পাঠানো উচিত ছিল। সোজা সরকারি লঞ্চ দিয়ে ফরিদপুর থেকে গোপালগঞ্জ
এবং গোপালগঞ্জ কোর্ট থেকে ফরিদপুর আনা নেয়া করা দরকার ছিল। এদের দোষ দিয়ে লাভ কি? যতদূর পারা যায় আমি নিজেই চেষ্টা করি যাতে এই গরিবদের চাকরির ক্ষতি না হয়। বেশি সময় বাইরে বসে থাকা উচিত না, আবার জ্বর হলে আর উপায় থাকবে না। ভোর রাতে আবার জাহাজ ধরতে হবে, যদিও ঘাট একদম আছে। গোপালগঞ্জ পৌঁছালাম। এবারও বাড়ি থেকে সকলে এসেছে। দুই তিনটা বড় নৌকা নিয়ে এসেছে। সকলেই আমার শরীরের অবস্থা দেখে চিন্তাযুক্ত হয়ে পড়েছিল। মা তো চিৎকার করে কাঁদতে শুরু করলেন। কোর্ট থেকে ফিরে এলাম বিকালে। আগামীকাল আবার তারিখ পড়েছে। কোর্ট ইন্সপেক্টর সাহেবকে বললাম, দেরি করছেন কেন? সমস্ত সাক্ষী হাজির করেন। গোপালগঞ্জের পুরানা এসডিও সাক্ষী ছিলেন। তিনি তো আসলেনই না, তখন বোধহয় চট্টগ্রামে ছিলেন। না এসে ভদ্রলোক ভালোই করেছেন, কারণ একটা গোলমাল হওয়ার সম্ভাবনা ছিল। লোক খুব ক্ষেপেছিল। এক আশ্চর্য ঘটনা দেখলাম। গোপালগঞ্জের পুরানা পুলিশ ইন্সপেক্টর সাহেব সাক্ষী দিতে এসেছেন। বোধহয় এখন ঢাকায় বদলি হয়েছেন। গোপালগঞ্জে তার নাম ছিল খুব, সাধু কর্মচারী হিসাবে। ঘুষ খেতেন না। তিনি সাক্ষী দিতে উঠে একটা মিথ্যা কথাও বললেন না। যা সত্য, যা দেখেছেন তাই বললেন। আমি যে জনগণকে শান্তভাবে চলে যেতে বলেছিলাম সে কথাও স্বীকার করলেন। সরকারি উকিল ভদ্রলোক খুব চটে গেছেন দেখলাম, কিন্তু বলা তো হয়ে গেছে। আর হাকিম সাহেবও লিখে ফেলেছেন। এখন আর উপায় কি? আমি বুঝলাম মামলায় বোধহয় কিছু হবে না, তবে ঘুরতে হবে আরও কিছুদিন। পাকিস্তানে এরকম পুলিশ কর্মচারীও আছে যারা মিথ্যা কথা বলতে চান না। আমাদের দেশে যে আইন, সেখানে সত্য মামলায়ও মিথ্যা সাক্ষী না দিলে শাস্তি দেওয়া যায় না। মিথ্যা দিয়ে শুরু করা হয় আর মিথ্যা দিয়ে শেষ করতে হয়। যে দেশের বিচার ও ইনসাফ মিথ্যার উপর নির্ভরশীল, সে দেশের মানুষ সত্যিকারের ইনসাফ পেতে পারে কিনা সন্দেহ। আবার পরের মাসে তারিখ পড়ল। আমি আগের মতো থানায় ফিরে এলাম। 2 দিন সকাল ও বিকালে সকলের সাথে দেখা হলো। রাজা মামা ও মামি কিছুতেই অন্য কোথাও খাবার বন্দোবস্ত করতে দিলেন না। মামি আমাকে খুব ভালোবাসতেন। নানিও আছেন সেখানে। আমার খাবার তাদের বাসা থেকেই আসতো। বাড়ি থেকে যারা এসেছিল তাদের মধ্যে মেয়েরা মামার বাড়ি আর পুরুষরা নৌকায় থাকতেন। রেনু আমাকে যখন একাকী পেল বলল, জেলে থাকো, আপত্তি নাই, তবে স্বাস্থ্যের দিকে নজর রেখো। তোমাকে দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে। তোমার বোঝা উচিত আমার দুনিয়ায় কেউ নাই। ছোটবেলায় বাবা মা মারা গেছেন, আমার কেউই নাই। তোমার কিছু হলে বাঁচবো কি করে? কেঁদেই ফেলল। আমি রেনুকে বোঝাতে চেষ্টা করলাম, তাতে ফল হলো উল্টা। আরও কাঁদতে শুরু করলো। হাঁচু ও কামাল ওদের মার কাদা দেখে ছুটে যেয়ে গলা ধরে আদর করতে লাগলো। আমি বললাম, খোদা যা করে তাই হবে, চিন্তা করে লাভ কি? পরের দিন ওদের কাছ থেকে বিদায় নিলাম। মাকে বোঝাতে অনেক কষ্ট হলো।